গায়ত্রী দেবীর দুই বৌমা। বড় বৌমা পারুল ছিল গরিবের মেয়ে, আর ছোট বৌমা হিমানী ছিল বড় লোকের মেয়ে। আর দুই বৌমাই ৮ মাসের গর্ভবতী ছিল। আর তাই গায়ত্রী দেবী দুজনের জন্যই সাধের অনুষ্ঠান আয়োজন করেছিলেন, যেখানে দুই বউর বাড়ি থেকে উপহার এসেছিল। আর সেই নিয়েই হিমানীর মা পারুলের গরিব মাকে কথা শোনাচ্ছিল। এই কি, তুমি নিজের মেয়ের সাধের অনুষ্ঠানে 1 কেজি ঘি এনেছ মাত্র? আর আমাকে দেখো, আমি নিজের মেয়ের জন্য সোনার হার, দামি শাড়ি, দামি ফল, মিষ্টি আরো কত কি এনেছি। তোমার মতো না, 1 কেজি ঘি হাতে নিলাম আর চলে এলাম। কি মা, তুমি গরিবদের এসব কথা বলছো? তখনই ওদের শাশুড়ি গায়ত্রী দেবী বললেন, আরে দিদি, এসব কথা ছাড়ুন, এখানে এসে বসুন, আমি আপনার জন্য কিছু জলখাবার পাঠিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর অনুষ্ঠান শুরু হলো, যেখানে রমলা দেবী শুধু তার মেয়ের জন্যই উপহার এনেছিলেন। আর অন্যদিকে লতা দেবী নিজের মেয়ের সাথে সাথে হিমানীর জন্য 1 কেজি ঘি নিয়ে এসেছিল। মা হিমানী, এই নাও, এই ঘিটা তোমার জন্য। যবে থেকে এই খবরটা পেয়েছি, তোমাদের দুজনার জন্য গরুর দুধ থেকেই ঘি বানানো শুরু করে দিয়েছি। না না, এরকম লোকাল ঘি আমি খাই না, আমি ব্র্যান্ডেড ঘি খাই। আপনি এসব নিয়ে যান এখান থেকে, যান যান নিয়ে যান তো। এই দেখ মা, আমি তোর হবু সন্তানের জন্য শপিং মল থেকে জামা কাপড় আর দামি খেলনা নিয়ে এসেছি। ও মা, এগুলো কি দরকার ছিল? আরে আমার মেয়ের প্রথম সন্তান, আমি আনবো না বললেই হলো। পারুল মা, আমি তোর জন্য বেসনের লাড্ডু নিয়ে এসেছি, এই সময় এটা খাওয়া খুব ভালো। হিমানি মা, তুমিও খেও, কেমন? না না, আমি এসব খাই না, কি বিচ্ছিরি। ঠিক আছে হিমানি মা, যেমনটা তুমি ভালো বোঝো। আর মা পারুল, বলছিলাম কি, তুই এই সময় একটু কাজ টাজ করিস, তাতে শরীরটাও ভালো থাকবে আর ডেলিভারিও ভালোভাবে হয়ে যাবে। দিদি, আমি দুই বৌমাকে এই কথাটাই তো বলি, কিন্তু আমার মেয়ে কোনো কাজ করবে না। শোন মা, তুই আরাম করিস। তুমি কত ভালো মা, তুমি আমার কত খেয়াল রাখো। আর এইদিকে শাশুড়ি সব সময় বলে এইটা করো ওটা করো, ভাল লাগে না। তুই চিন্তা করিস না মা, তোর বড়লোক মা বেঁচে থাকতে তোর কোনো জিনিসের অভাব হবে না, বুঝলি? এইভাবেই ভালো মন্দ কথার মধ্যে দিয়ে সাধের অনুষ্ঠান সম্পন্ন হলো। আর এরপর সব অতিথিরাও বাড়িতে চলে গেল। এর কিছুদিন পর রমলা দেবী তার মেয়ের জন্য ফ্রিজ, আলমারি, তার সাথে দামি জামা কাপড় আর খেলনা পাঠান। নিজের মায়ের এইরকম বড়লোকি ব্যবহার দেখে হিমানীর অহংকার আরো বেড়ে যায়। আর তাই সে এখন বাড়ির কোনো কাজেই হাত দিত না, যেখানে গরিব বৌমা পারুল একাই বাড়ির সব কাজ করত। আমার বড় বৌমা কত ভালো আর সহজ সরল, ও বাড়ির সব কাজ একাই করে। আর অন্যদিকে দেখো ওই মহারানীকে, এমন একটা ভাব করে যেন পৃথিবীতে বাচ্চা দেওয়ার ওই প্রথম মহিলা। এইভাবে কিছুদিন কেটে গেলে একদিন, মা মা মা, খুব ব্যথা করছে মা, মনে হচ্ছে হসপিটালে যাওয়ার সময় এসে গেছে। তুমি চিন্তা করো না বৌমা, আমি এখনই অশোককে ফোন করছি, ও তোমাকে হসপিটালে নিয়ে যাবে। এরপর ওকে সরকারি হসপিটালে নিয়ে গেলে ও নর্মাল ডেলিভারিতে একটা পুত্র সন্তানের জন্ম দেয়। এর পরের দিনই হিমানীরও প্রসব যন্ত্রণা শুরু হলে ওর শাশুড়ি ওকে নিয়েও সরকারি হসপিটালে যায়। কিন্তু তখন সে বলে, না না মা, আমি চাই না যে আমার সন্তান এই বাজে সরকারি হাসপাতালে জন্ম নিক। না না, আমি এখানে জন্ম দেব না। আমি এই ছবি সোশ্যাল মিডিয়ায় দিলে বন্ধুরা আমাকে কি বলবে? আমি এখনই আমার মাকে ফোন করছি, মা এসে আমাকে প্রাইভেট হসপিটালে নিয়ে যাবে। না না, আমি অঙ্কুরকে ফোন করছি, ও টাকা পাঠিয়ে দেবে, তোমার ডেলিভারি প্রাইভেটেই হবে। এরপরে শাশুড়ি মা ওকে একটা প্রাইভেট হসপিটালে নিয়ে যায়, আর সেখানে ওর ডেলিভারি হয়, যার বিল আসে 1 লক্ষ টাকা। দুই বউয়ের ডেলিভারির খবর পেয়ে দুই মাই ওখানে চলে আসেন, যেখানে হিমানীর মা ওর সাথে দেখা করে ওখান থেকে চলে যান। অন্যদিকে গরিব বৌমার মা গায়ত্রী দেবীকে বললেন, আমি জানি বেয়ান, দুটো বাচ্চাকে দেখাশোনা করতে আপনার কষ্ট হবে, তাই আমি কিছুদিন আপনার সাথেই থাকবো। এই শুনে গায়ত্রী দেবী খুব খুশি হলেন, আর দুই বৌমাকে আর বাচ্চাকে নিয়ে বাড়িতে চলে এলেন। পারুলে নর্মাল ডেলিভারি হওয়ার জন্য সে নিজের বাচ্চাকে দুধ খাওয়াতে পারত। অন্যদিকে বড়লোক বউয়ের অপারেশনের জন্য খুবই কষ্ট হচ্ছিল। এমনই একদিন যখন হিমানীর মেয়ে খুব কাঁদছিল, তখন পারুল সেখানে এসে তার বাচ্চাকে বিছানায় রেখে হিমানীর বাচ্চাকে তার কোলে দিল। নাও, এবার ওকে দুধ খাওয়াও। হিমানী ওকে দুধ খাওয়ায়। কেমন মা, আমি অপারেশন হয়েছে বলে মেয়েকে মালিশও করাতে পারছি না। তখনই সেখানে শাশুড়ি আর পারুলের গরিব মাও চলে আসেন। তাই তোমাকে বলেছিলাম বৌমা যে একটু কাজ করো, যদি কাজ করতে তাহলে তোমারও নর্মাল ডেলিভারি হতো আর তুমিও বাচ্চাকে ভালো করে যত্ন করতে পারতে, আর তোমার এই কষ্টটাও হতো না। ঠিক
ঠিক আছে মা, তুমি চিন্তা করো না। এখন থেকে আমি তোমার মেয়ের দেখাশোনা করব আর ওকে মালিশও করে দেব। আমাকে ক্ষমা করে দিন মা, সেদিন আপনাদের কথা শুনলে আজকে আমারও নর্মাল ডেলিভারি হতো। কিছুদিন পর রমলা দেবী তার মেয়ের সাথে দেখা করতে এলে হিমানি ওকে অনেক কথা শুনিয়ে দেয়। মা, এখন এসে ভালোবাসার নাটক দেখানোর কোনো দরকার নেই। ওই দিন তুমি কোথায় ছিলে, যেদিন আমার সব থেকে বেশি তোমাকে দরকার ছিল? ওই দিন তো আমাকে দেখেই পালিয়ে গেলে, যাতে তোমাকে আর বৌদিকে আমার জন্য কিছু করতে না হয়। তাই এখন আর তোমার মিথ্যে ভালোবাসার কোনো দরকার নেই। এই শুনে রমলা দেবী নিজের ভুল বুঝতে পারেন আর সবার কাছে ক্ষমা চান। আর হিমানিও তার বড়লোকি চালচলন ছেড়ে দিয়ে তার গরিব জায়ের সাথে খুশিতে থাকতে লাগলো। রামপুর গ্রামের জগন্নাথ হাভেলিটা প্রসিদ্ধ ছিল, কারণ ওদের পরিবারটাই পুরো গ্রামের সমান ছিল। একবার যখন এক ইংরেজ এই গ্রামে ঘুরতে এলো, সে গ্রামটাকে খুব ভালো করে লক্ষ্য করছিল। তখনই গ্রামের গজেন্দ্র কাকা ইংরেজকে আটকে বলে, আরে দেখা যা, গ্রামে একখান সাহেব আইছে, দেখা যা। আরে খাখা, বেশি ছিলিও না, এই বয়সে গলা বসে গেলে না আর ধরাবে না। আপনি বাংলা জানেন? আসলে আমি বিভিন্ন দেশে গিয়ে ডকুমেন্টারি বানাই, আর ভারত আমার সবচেয়ে প্রিয় বলে আমি বাংলা শিখেই নিলাম। আমি শুনলাম এখানে একটা পরিবার আছে যেটা পুরো গ্রামেরই মতো। আপনি কি জগন্নাথ বাবুর বাড়ির কথা কইতেছেন? ইয়েস ইয়েস, মনে পড়েছে। তা আপনি কি আমাকে একটু ওখানে নিয়ে যাবেন? হ, লিয়া তো জামু, কিন্তু বাইরে পর্যন্ত, তারপর বাকিটা আপনি বুঝবেন। এই শুনে ওই ইংরেজের আগ্রহ আরো বেড়ে যায়। কেন কাকা, ওটা কি কোনো ভুতুরে বাড়ি? তোয়াগো সাহেবদের কি আমাদের সব বাড়ি ভুতুরে লাগে? আমি লইয়া যাইতাছি, বাকিটা তুমি বুঝবে। আর অন্যদিকে ওই হাভেলিতে 100রও বেশি বউ ছিল। জগন্নাথ আর তার বাকি 9 ভাইয়ের বউ তো ছিলই, আর তার সাথে সবার 10টা করে ছেলেও ছিল, আর তাদের একটা করে বউ। বাড়িতে টোটাল 110টা বউ ছিল। সব থেকে বড় বউ সাবিত্রী নিজেকে মহারানী ভাবলেও ওকে কেউই পাত্তা দিত না। মমতা, রাগিনী, সরলা, তোদেরকে বলেছিলাম না আজকে ভালো জলখাবার বানাবি? তোরা কি বানালি এটা? তুমি কোন রাজ্যের মহারানী নাকি? তোমরা 100 জন বউ মিলে সবাই একসাথে হাসবে না, গ্রামের লোক ভয় পেয়ে যেতে পারে তো। খাবার দাবার তৈরি হলো নাকি? আমি খাবার বানাতেই যাচ্ছিলাম, কিন্তু এরা আমাকে আটকে দিল। হাভেলির পেছনের দিকে অনেক বড় রান্নাঘর ছিল, প্রায় 2 একর জমি নিয়ে। ওখানে গিয়েই সব বউরা রান্না করতে শুরু করলো। এইসব দেখে ইংরেজ আস্তে আস্তে হাভেলিতে প্রবেশ করলো। আরে কিশোরীলাল, আমাদের গ্রামে এত ফর্সা লোক কোথার থেকে আসলো? এই যে ভাইয়া, কে তুমি? আই এম ফ্রম লন্ডন। আমাকে গজেন্দ্র কাকা এখানে ছেড়ে দিয়ে গেলেন। আমি আপনাদের বাড়িকে নিয়ে একটা ডকুমেন্টারি বানাতে এসেছি। আপনারা কি করে 100 বউ নিয়ে বাস করেন? আমাদের তো দুটোই সামলানো যায় না। আসলে আপনাদের ইংরেজি ভালো কিন্তু সম্পর্ক খারাপ, আর আমাদের ইংরেজি খারাপ কিন্তু সম্পর্ক ভালো। আর ওয়াও, দারুণ লাইন বললেন তো, আমি এক্ষুনি নোট করে নিচ্ছি। বাবারা, ইনি আমাদের অতিথি, এনার থাকার ব্যবস্থা করো। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা। 100 ছেলে এত জোরে হ্যাঁ বলল, এই শুনে ওই ইংরেজ ওখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল। তোমাদেরকে কতবার বলেছি যে তোমরা একসাথে কথা বলবে না? ওর ছেলেরা ইংরেজটার চোখে মুখে জল দিল আর তারপর ওকে ঘরে নিয়ে গেল। ইংরেজের জ্ঞান ফিরলেও দেখে যে ওর আশেপাশে 100টা লোক বসে আছে। আপনাদের সবাইকে দেখে মনেই হয় না যে আমি কোনো পরিবারে আছি, মনে হয় আমি শহরের মাঝখানে বসে আছি। আরে এটাই তো আমাদের ভারতের সংস্কৃতি। তুমি ওই লাইনটা শোনোনি, বাসুদেব কুটুম্বকম? এর মানে হলো আমাদের বিশ্বের ধরা অধরা, দেখা না দেখা সবকিছুই আমাদের পরিবারের অংশ। ওদের সাথে কথা বলার পর ইংরেজ বলল, ওয়াও, কি সুন্দর খাবারের গন্ধ বেরোচ্ছে। আমি কি কিচেনে গিয়ে ভিডিও রেকর্ড করতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এখান থেকে প্রথমে সোজা যাও, তারপর ডান দিকে যাও, তারপর আবার বাঁ দিকে, তারপর আবার ডান দিকে, তারপর আবার সোজা। আমরা জমিতে আছি, নাহলে আমরাই নিয়ে যেতাম। কোনো ব্যাপার না, আমি চলে যাবো। সব লোকেরা ক্ষেতের দিকে চলে গেলে ইংরেজ কোনোভাবে রান্নাঘরে গিয়ে পৌঁছালো। পৌঁছে দেখলো যে সাবিত্রী একটা চেয়ারে বসে সবাইকে ইনস্ট্রাকশন দিচ্ছে। ইংরেজ তখনই ভিডিও করতে লাগলো। সরলা, তুই না ইচ্ছা করে আস্তে আস্তে সবজি কাটছিস, খুব অলস হয়ে গেছিস। আচ্ছা, আমি আস্তে আস্তে সবজি কাটছি, আর তুমি? মমতা দিদি, তুমি বেশি নাটক করো না। খাবার বানাতে গিয়ে তোমার রোজই একই সমস্যা। 2 কাপ গরম তেল ঢেলে দেবো না মুখে, তখন বুঝতে পারবে, সব ঠিক হয়ে যাবে। কি বললি? আমার মুখে তেল ঢালবি? দাঁড়া, দেখাচ্ছি মজা। বোনেরা, এই 20 জনের গ্যাং আমাদের রোজ হয়রান করে, আজকে ওদের আমরা শিক্ষা দেবই। চলো। ও মাই গড,
এখানে তো তাণ্ডব হচ্ছে। জগন্নাথ বলছিল সবাই মিলামিশে থাকে, কিন্তু এবার সত্যিটা বেরিয়ে আসছে। ইংরেজ দেওয়ালের পেছনে লুকিয়ে ভিডিও রেকর্ড করছিল। দুই দলের মধ্যে ঝগড়া বেঁধে গেল, আর একদল আরেক দলে চুল টেনে ধরছিল। ওরা একে অপরকে সবজি ছুঁড়ে মারছিল। ওয়াও, এখানে তো খুব ভালো ভালো ভিডিও পাচ্ছি। এসেছিলাম ইন্সপিরেশনাল বানাতে, কিন্তু এখানে তো কমেডি চলছে। কোনো ব্যাপার না, কমেডি ভিডিওই বানিয়ে নি। ভারতকে খুব মহান বলে, আজ এদের সত্যিটা আমি সামনে আনবো। দূর থেকে তো প্রত্যেকটা দেশকেই মহান লাগে, কিন্তু কাছে আসলে বোঝা যায় সত্যিটা। দেখো, এখানে কুকুর বিড়ালের মতো লড়াই করছে। আর এইভাবেই ওরা একে অপরের চুল ছিঁড়ছিল। তোমাদের প্রত্যেক দিনের এই একই নাটক। ঝগড়া করতে হয় করো, কিন্তু খাবারের জিনিস নষ্ট করো কেন? আরে এদের বুঝিয়ে সুঝিয়ে কোনো লাভ নেই। এত বছরে একদিনও এরা ঝগড়া ছাড়া থাকতে পারেনি। এদের সাথে কথা বলে কোনো লাভ নেই। চলো, আমি তো বৌমাদের কাছ থেকে আশা করাই ছেড়ে দিয়েছি। এরা কোনোদিনই শুধরাবে না। এইভাবেই দিন কাটছিল। হাভেলিতে সবকিছুই ঠিকই ছিল, কিন্তু বউরা রোজই ঝগড়া করত, আর ইংরেজ সেটা ভিডিও করত। ওই ইংরেজের চোখে ভারতবর্ষ আর মহান ছিল না, আর এই কথাটাই জগন্নাথবাবুকে কষ্ট দিচ্ছিল। ভাইরা আর আমাদের ছেলেরা, আমাদের সমস্ত বৌমারা সারাদিন একসাথে কাজ তো করে, কিন্তু রোজ ঝগড়াঝাটি করে। আর এতে আমাদের বাড়ির একটা দুর্নাম হচ্ছে। আর তাছাড়া ওই সাহেবই বা কি ভাবছে? এটা শুধু আমাদের পরিবার নয়, আমাদের দেশেরও সম্মানের ব্যাপার। বাবা, আপনি ঠিক বলছেন, কিন্তু 100 জনকে কিভাবে সামলাবো? কাল সকালেই তোমরা সবাই শহরে চলে যাও। এই কটা দিন আমি একা থাকবো বাড়িতে। পরের দিন সব ছেলেরা এমনটাই করে, আর হঠাৎই জগন্নাথের হার্ট অ্যাটাক করে। এই দেখে সব বৌমারা তার কাছে এলো, আর ইংরেজ তার ভিডিও করছিল। বৌমারা, মনে হচ্ছে আমি আর বাঁচবো না। তোমার কিচ্ছু হবে না। মমতা, সরলা, চলো বাবাকে নিয়ে হসপিটালে যাই। এরপর সবাই ওনাকে নিয়ে হাসপাতালে গেল, আর সেখানে 10 দিন ধরে ওনার চিকিৎসা হলো। আর ততদিন সব বউয়েরা ওখানেই ছিল। আর এটা কি হলো? এরা তো এতদিন ধরে শুধু কুকুর বিড়ালের মতো লড়তো, আর এখন সবাই মিলে 10 দিন ধরে শ্বশুরের সেবা করছে। 10 দিন পর জগন্নাথবাবু হাসপাতাল থেকে বাড়ি এলে ছেলেরাও চলে আসে। আমার কিছুই হয়নি বৌমারা। আমি আসলে দেখতে চাইছিলাম যে বিপদের সময় তোমরা একসাথে থাকতে পারো কিনা। বাবা, আমরা কেউ কাউকে ঘৃণা করি না, আমরা ঝগড়া তো ভালোবেসে করি। বাহ, মেনে নিলাম ভারতের সংস্কৃতিকে। এখানকার ঝগড়াঝাটিতেও ভালোবাসা লুকিয়ে থাকে। এই ধরনের ভালোবাসার ঝগড়া গোটা বিশ্বে হওয়া উচিত। এর কিছুদিন পর ওই ইংরেজ তার ডকুমেন্টারি ফিল্ম যখন সোশ্যাল মিডিয়ায় আপলোড করে, তখন সমগ্র বিশ্ব একটা বার্তা পায়। এমনি এমনি ভারতবর্ষকে বিশ্বগুরু বলা হয় না। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।